গল্প শুরু হয় প্রায় 65 মিলিয়ন বছর আগের এক ভয়ঙ্কর সময়ে, যখন পৃথিবী জুড়ে রাজত্ব করত ডাইনোসর আর বিশাল আকারের হিংস্র মাংসাশী প্রাণীরা। সমুদ্রের ধারে আমরা দেখি একটা বিশাল মৃত ডাইনোসরের দেহ পড়ে আছে, আর তাকে ঘিরে কিছু ছোট্ট অদ্ভুত ডাইনোসর জাতীয় প্রাণী লাশটি খেতে ব্যস্ত। হঠাৎ করে সেখানে হাজির হয় এক ভয়ঙ্কর টিরেক্স ডাইনোসর। টিরেক্স দেখা মাত্রই ওই ছোট্ট প্রাণীগুলো ভয়ে লাশটিকে ছেড়ে সোজা সমুদ্রে নেমে যায়। কিন্তু সমুদ্রে নেমেই তারা যেন আরো বড় ভয়ঙ্কর কিছুর আভাস পায়, ফলে সঙ্গে সঙ্গে তারা আবারও ফিরে যায় স্থলে। ঠিক তখনই টিরেক্স একটি প্রাণীকে ধরতেই যাচ্ছে, আর সেই মুহূর্তে সমুদ্রের গভীর থেকে উঠে আসে একটা ভয়ঙ্কর মেগালোডন, এক বিশাল হিংস্র দানব। টিরেক্সকে মুহূর্তের মধ্যেই ধরে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যায়। এরপর গল্প আমাদের নিয়ে আসে বর্তমান সময়ে। এখন জোনাস টেইলর একজন অভিজ্ঞ ডাইভার ও দক্ষ সামুদ্রিক গবেষক। সে এখন একটি অ্যাকশন টিম পরিচালনা করে, যারা সমুদ্রের দূষণ, চোরাচালান আর বেআইনি বিষাক্ত বর্জ্য ফেলার বিরুদ্ধে সরাসরি লড়াই করে। একদিন জোনাস একটি চাইনিজ কার্গো শিপে চুপিসারে ঢুকে পড়ে, কারণ সেখানে অপারেশন চলছে বেআইনি বিষাক্ত বর্জ্য সমুদ্রে ফেলার। সে গোপনে ওই অপরাধীদের বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করে, যাতে তাদের আইনগতভাবে শাস্তি দেওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ওই লোকগুলো জোনাসকে দেখে ফেলে, আর তারা জোর করে তার কাছ থেকে প্রমাণগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করে, এবং শুরু হয় ভয়ঙ্কর ধস্তাধস্তি। এক পর্যায়ে জোনাস সবাইকে ফাঁকি দিয়ে জাহাজের একদম শেষ প্রান্তে চলে আসে। অপরাধীরা ভাবে এইবার জোনাসের খেলা শেষ, কিন্তু ঠিক সেই মুহূর্তে জোনাস বিন্দুমাত্র দেরি না করে সোজা সমুদ্রে লাফ দেয়। সবাই ধরে নেয় এবার হয়তো সে নিশ্চিতভাবে মারা যাবে, কারণ আশেপাশে তাকে বাঁচানোর মতো কেউ নেই। কিন্তু হঠাৎই আকাশ থেকে একটি ছোট্ট উড়োজাহাজ এসে হাজির হয়। সেই উড়োজাহাজে থাকা ম্যাক এবং রিগার্স সময় মতো জোনাসকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়। এরপর গল্প আমাদের নিয়ে যায় চীনের একটি বিশাল গবেষণা কেন্দ্রে। এখানে আমাদের প্রথম পরিচয় হয় জিয়ামিং এর সঙ্গে। জিয়ামিং হচ্ছে মেইনের চাচা। এই গবেষণা কেন্দ্রে তারা একটি অত্যাধুনিক রোবোটিক বডি স্যুট নিয়ে পরীক্ষা চালাচ্ছিল। এই স্যুটটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একজন মানুষ এটি পরে সমুদ্রের নিচে প্রায় 25,000 ফুট গভীরে সহজে চলাফেরা করতে পারে এবং কঠিন সব কাজগুলো সম্পূর্ণ করতে পারে। সে রাতেই গবেষণা কেন্দ্রে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখে গবেষণা কেন্দ্রের ডিরেক্টর ডক্টর মিনুয়ে ঝাংয়ের ছেলে জিয়ামিং। এখানে আমরা জানতে পারি যে সুইং আর বেঁচে নেই। তার বোন এবং বাবার স্মৃতিকে সম্মান জানিয়ে সে গবেষণা কেন্দ্রকে নিজের কোম্পানির সঙ্গে একীভূত করে নেয়। আর ঠিক তাদের স্মৃতিতেই তার ভাগ্নি মেইনকে সঙ্গে নিয়ে তারা সমুদ্রে নতুন নতুন অজানা প্রাণীর খোঁজ চালিয়ে যাচ্ছে। এরপর জিয়ামিং সবাইকে পরিচয় করিয়ে দেয় একটি বিশেষ মেগালোডনের সঙ্গে। তার নাম হাইকি। এই মেগালোডনটিকে তারা এক সময় ছোট্ট এবং আহত অবস্থায় উদ্ধার করেছিল, কিন্তু এখন সেটি বিশাল আকার ধারণ করেছে। হাইকিকে গবেষণার মাধ্যমে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। এই তথ্য ব্যবহার করেই মারিনা ট্রেন্সে প্রবেশ করার জন্য তৈরি করেছে অনেকগুলো ছোট্ট ছোট্ট সাবমারিন এবং আধুনিক ডাইভিং স্যুট। এরপর ম্যাক সবাইকে পরিচয় করিয়ে দেয় জোনাসের সঙ্গে। সে এক সময় মেগালোডনের সঙ্গে ভয়ঙ্কর লড়াই করেও জীবিত ফিরে এসেছিল। জোনাসকে দেখে সবাই রীতিমতো তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন জোনাস সহ পুরো টিম প্রস্তুতি নিতে শুরু করে মানা ওয়ান রিসার্চ সেন্টারের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। তাদের লক্ষ্য অত্যাধুনিক স্যুট ও সাবমারিন ব্যবহার করে মারিনা ট্রেন্সের নিচে, অর্থাৎ সমুদ্রের প্রায় 25,000 ফুট গভীরে থাকা থার্মাল লেয়ারে ডাইভ করা, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় জগৎ। মেইনও তাদের সঙ্গে যেতে চায় এবং জোনাসের কাছে সে অনুরোধ করে, কিন্তু জোনাস রাজি হয় না, কারণ সেখানে যাওয়া ভীষণ বিপজ্জনক। এরই মাঝে দেখা যায় জিয়ামিং আবারও হাইকির সঙ্গে ট্রেনিং করছিল, কিন্তু হাইকি এখন অনেক বড় হয়ে গেছে এবং কিছুদিন ধরে তার আচরণে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জোনাস, মেইন এবং বাকি সবাই জিয়ামিংকে সতর্ক করে, তাকে হাইকির সঙ্গে পানিতে নামতে নিষেধ করে, কিন্তু জিয়ামিং কারো কথা শোনে না। এইবার ট্রেনিং এর সময় হাইকি জিয়ামিং এর কোনো নির্দেশই সাড়া দেয় না। হঠাৎ হাইকি একটি গোপন পথ খুঁজে পায়, যেখান দিয়ে সরাসরি খোলা সমুদ্রে যাওয়া সম্ভব। কিছুক্ষণ পর হাইকি ফিরে এসে হঠাৎ করেই জিয়ামিংকে আক্রমণ করে। সৌভাগ্যক্রমে খুব অল্পের জন্য জিয়ামিং প্রাণে বেঁচে যায়। এরপর বিকেলের সময় সবাই হেলিকপ্টারে করে মানা ওয়ান রিসার্চ সেন্টারে পৌঁছে যায়। আর ঠিক সে রাতেই অন্যদিকে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। হাইকি চীনের গবেষণা কেন্দ্রের নিরাপত্তা ভেদ করে খুব সহজেই সরাসরি খোলা সমুদ্রে প্রবেশ করে। পরের দিন সকালে মানা ওয়ানের পুরো টিম 2টি সাবমারিন নিয়ে সমুদ্রে ডাইভ দেয়, কিন্তু কেউ জানতো না একটি সাবমারিনের ভেতরে লুকিয়ে আছে মেইন। হঠাৎ মেইন সামনে চলে এলে জোনাস ভীষণ রেগে যায়, কারণ এই যাত্রা মারাত্মক বিপজ্জনক।
ঠিক সেই মুহূর্তে তারা একটি বিপদের সংকেত দেখতে পায়। স্ক্যানারে দেখা যায় একটি বিশাল মেগালডন সোজা তাদের দিকেই ধেয়ে আসছে। সবাই অবাক হয়ে যায়, কারণ থার্মাল লেয়ারের উপরে কোনো মেগালডন থাকার কথা নয়। কিছুক্ষণের মধ্যে তারা বুঝতে পারে এটা আর কেউ নয়, এই মেগালডনটি হচ্ছে হাইকি। কিন্তু প্রশ্ন একটাই, হাইকি কিভাবে গবেষণা কেন্দ্র থেকে এখানে চলে এলো? তাদের সাবমারিনের সুরক্ষা সিস্টেমও তখন পুরোপুরি চার্জ হয়নি। হাইকি এখন তাদের দিকেই এগিয়ে আসছে। আর কোনো উপায় না দেখে তারা দ্রুত থার্মাল লেয়ারের ভিতরে ঢুকে যায়। দুটো সাবমারিনই প্রচন্ড গতিতে থার্মাল লেয়ার ভেদ করে নিচে নেমে যায়। কিছুক্ষণ পর তাদের প্রোটেকশন সিস্টেমও চালু হয়ে যায়। এখন আর ভয়ের কিছু নেই। কিন্তু ঠিক তখনই তারা আরো কয়েকটি মেগাডনের উপস্থিতির সিগন্যাল পায়। দেখা যায় হাইকি চারপাশে রয়েছে আরো কয়েকটি বিশালাকার মেগালডন। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়, কারণ তারা জীবনেও কখনো এত বড় হাঙর একসঙ্গে দেখেনি। আরো ভয়ঙ্কর বিষয় হলো, এতগুলো মেগালডন সাধারণত একসঙ্গে থাকে না। তখন তাদের সন্দেহ হয়, মনে হচ্ছে কেউ এদেরকে এখানে ডেকেছে। কি হতে চলেছে সেটা বুঝতে টিম তাদের পরিকল্পনা বদলে মেগালডনগুলোর পিছু নেয়। কিছু দূর যাওয়ার পরও সত্য বেরিয়ে আসে, সব মেগালডনগুলো একসাথে উপস্থিত হয়ে গোল গোল ঘুরছিল। আসলে তারা হাইকির সঙ্গে প্রযোজনের জন্য এসেছে। ঠিক তখনই সামনে তারা দেখতে পায় কিছু অদ্ভুত সাবমারিন আর একটি বিশাল গোপন খনির ঘাঁটি। স্ক্যান করে বোঝা যায় এই ঘাঁটির ভিতরে মানুষ রয়েছে, যারা অবৈধভাবে সমুদ্রের নিচে খনন কাজ চালাচ্ছে। এরপর গল্প আমাদের নিয়ে যায় আরেকটি সাবমারিনের ভেতরে। সেখানে প্রথমবার দেখা যায় আমাদের প্রধান ভিলেন মন্টেসকে। সে জোনাসের পুরনো শত্রু। মন্টেস তার লোকদের আদেশ দেয় গোপন আউটপোস্টে বোমা সেট করার জন্য, কিন্তু হঠাৎ সে দেখে মানা ওয়ান রিসার্চ সেন্টারের টিম সেই দিকেই এগিয়ে আসছে। এক মুহূর্ত না ভেবে মন্টেস বোমা বিস্ফোরণ ঘটিয়ে দেয়। সে ভয়ঙ্কর বিস্ফোরণে তার সঙ্গী দুইজন মারা যায়। চারপাশে ধ্বংসাবশেষ ছিটকে এসে টিমের সাবমারিনগুলোর উপরে ভয়ঙ্কর আঘাত হানে। এর ফলে মারিনা ট্রেঞ্চের থার্মাল লেয়ারে একটি বিশাল গর্ত তৈরি হয়। ভারী আঘাতে সাবমারিনগুলো ক্ষতিগ্রস্ত হয়ে সেখানে আটকে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তাদের মানা ওয়ান রিসার্চ সেন্টারের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। উপরে গবেষণা কেন্দ্রে ম্যাক কারোর সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্ধার অভিযানের জন্য জ্যাসকে আরেকটি সাবমারিন প্রস্তুত করতে বলে। কিন্তু কিছুক্ষণ পর জ্যাস জানায় তাদের উদ্ধার সাবমারিনটি কেউ নষ্ট করে দিয়েছে। এই কথা শুনে ম্যাক হতভম্ব হয়ে যায়, কারণ এখানে এই কাজ কেই বা করতে পারে। এদিকে সমুদ্রের নিচে বিস্ফোরণের পর একে একে সবার জ্ঞান ফিরে আসে। তারা সবাই বুঝতে পারে তাদের সাবমারিন প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কিছুক্ষণ পর অক্সিজেনও শেষ হয়ে যাবে। দ্রুত উদ্ধার না পেলে তারা সবাই এখানেই মারা যাবে। তাই অনেক চেষ্টা করে তারা কোনো মতে সাবমারিনটিকে চালু করে মানা ওয়ান রিসার্চ সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। জোনাস দ্রুত ম্যাককে বলে, আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব উদ্ধার করো। কিন্তু ম্যাক জানায় এই মুহূর্তে তাদের উদ্ধার করা সম্ভব নয়, কারণ উদ্ধার সাবমারিনটিকে কেউ নষ্ট করে দিয়েছে। তখন জোনাস বলে, এখন তাদের একমাত্র রাস্তা হলো সেই গোপন খনির ঘাঁটিতে পৌঁছানো। কিন্তু ম্যাক জানায় তাদের কাছে থাকা আধুনিক স্যুট ব্যবহার করলে প্রত্যেকে মাত্র 2 ঘন্টার অক্সিজেন পাবে। এই 2 ঘন্টার মধ্যেই তাদেরকে 3 কিলোমিটার হেঁটে গোপন খনির ঘাঁটিতে পৌঁছাতে হবে। একটু দেরি হলে সবার মৃত্যু নিশ্চিত। আর কোনো উপায় না দেখে সবাই আধুনিক স্যুট পরে সাবমারিন থেকে বাইরে বেরিয়ে আসে। চারপাশের বিপদ বুঝে সাবধানে তারা এগোতে শুরু করে। এগোতে গিয়ে তারা আবারও বাকি টিমের দেখা পায়। সবাই বেঁচে আছে দেখে মুহূর্তের জন্য সবার মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। এরপর তারা একসঙ্গে গোপন খনির ঘাঁটির দিকে এগোতে থাকে। পথে হঠাৎ একটি বিশাল অক্টোপাস লান্সকে আক্রমণ করে মেরে ফেলে। একজন সঙ্গীকে হারিয়ে সবাই ভীষণ ভেঙে পড়ে, কিন্তু তারা বুঝতে পারে এখানে থেমে থাকলে কেউ বাঁচবে না। বাধ্য হয়ে তারা দ্রুত গতিতে গোপন ঘাঁটির দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে উপরে মানা ওয়ান রিসার্চ সেন্টারে ম্যাক সবাইকে গবেষণা কেন্দ্র খালি করার নির্দেশ দেয়। এরপর সে ডিজে আর জ্যাসকে বলে, এখানে নিশ্চয়ই কোনো গুপ্তচর আছে যে আমাদের উদ্ধার সাবমারিনটিকে নষ্ট করেছে। যত দ্রুত সম্ভব গত 24 ঘন্টার সিসিটিভি ফুটেজ এবং সব ফাইলগুলো চেক করো আর আমাকে সব তথ্য জানাও। অন্যদিকে দেখা যায় সাবমারিনে মন্টেস তার বস এক মহিলার সঙ্গে কথা বলছে। এই মহিলা চীনের সেই গবেষণা কেন্দ্রে জিয়ামিং এর সঙ্গে কাজ করতেন। তার নাম হিলারি। হিলারির আসল পরিচয় হলো সে চীনের গবেষণা কেন্দ্র থেকে জিয়ামিং এ তৈরি প্রযুক্তিগুলো গোপনে চুরি করে এবং ব্যবহার করে মারিনা ট্রেঞ্চের নিচে মূল্যবান পাথর খনন করে, আর সেই পাথর বিক্রি করে সে কোটি কোটি টাকা উপার্জন করে। হিলারি মন্টেসকে নির্দেশ দেয়, জোনাসের টিম এখনো বেঁচে আছে, তাদের সবাইকে খোঁজে দ্রুত শেষ করে দাও। এদিকে জোনাস সহ দলটি গোপন ঘাটের কাছাকাছি পৌঁছে গেছে। তাদের একজনের অক্সিজেন প্রায় 26% নেমে এসেছে। ঠিক তখনই তারা দেখতে পায় কয়েকটি অদ্ভুত সিগন্যাল দ্রুত তাদের দিকে ছুটে আসছে।
হঠাৎই কিছু প্রাগৈতিহাসিক ছোট ছোট ডাইনোসর তাদেরকে আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়ে। প্রাণ বাঁচাতে জিয়ামিং একটি শক্তিশালী আলো জ্বালায়। আলো দেখে ভয়ঙ্কর মেগাডনগুলো সেই দিকে ছুটে আসে। জোনাস বুদ্ধি করে জিয়ামিং এর হাত থেকে আলোটি নিয়ে দূরে ছুড়ে দেয়। মেগাডনগুলো আলোকে টার্গেট করে সেই দিকে আক্রমণ চালায়। এই আক্রমণে জিয়ামিংকে বাঁচানোর জন্য স্যাল নিজের জীবনের উৎসর্গ করে। মেগাডন তাকে ধরে সেখানে গিলে ফেলে। অনেক কষ্টে বাকি সবাই গোপন ঘাটের ভেতরে ঢুকে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত কার্টিজের ড্রাইভিং স্যুটের কাজ ভেঙে যায়। পানির প্রচন্ড চাপে সে মারা যায়। প্রিয় তিনজনকে হারিয়ে সবাই গভীর শোকে ভেঙে পড়ে, কিন্তু এখন তাদেরকে এখান থেকে বের হতে হবে। যত দ্রুত সম্ভব তাদেরকে মানাওয়ান রিসার্চ সেন্টারে পৌঁছাতে হবে। তারা ঘাটের ভিতরে ভালোভাবে ঘুরে দেখে। সেখানে একটি জায়গায় অনেক মূল্যবান পাথর মজুত করা আছে। জিয়ামিং এগুলো দেখে বুঝতে পারে এসব দিয়ে পারমাণবিক বোমার মতো ভয়ঙ্কর অস্ত্র তৈরি করা সম্ভব। এরপরে মেইন মানাওয়ান রিসার্চ সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। ঠিক তখনই জ্যাস তাদেরকে জানায় ঘাটিতে কিছু স্কেপ পথ আছে, সেগুলো দিয়ে উপরে ওঠা সম্ভব। কিন্তু যখন তারা সেখানে পৌঁছায়, জ্যাস সব দরজা বন্ধ করে দেয়। তখনই তারা সবাই বুঝতে পারে জ্যাসই হলো বিশ্বাসঘাতক। এই গোপন স্থানে হিলারি আর জ্যাস মিলে মূল্যবান পাথরগুলোর খনন করে। জ্যাস সবাইকে টাকার লোভ দেখায়, কিন্তু কেউ রাজি হয় না। রেগে গিয়ে জ্যাস সব স্কেপ পথ বিচ্ছিন্ন করে দেয়। এখন এখান থেকে আর কেউ বেরোতে পারবে না। এরপর ভিডিও স্ক্রিনে হিলারি কথা বলতে শুরু করলে জিয়ামিং ক্ষুব্ধ হয়ে স্ক্রিন ভেঙে ফেলে। জ্যাস সঙ্গে সঙ্গে কক্ষে পানি ভরে দিতে শুরু করে। পানি দ্রুত উঠে কক্ষটি ডুবে যেতে থাকে। কক্ষটিতে পানি ভরে গেলেই সবাই মারা যাবে। তাই আর কোনো উপায় না পেয়ে জনস কোনো ড্রাইভিং স্যুট ছাড়াই বাইরে বের হয়ে অন্য কক্ষে ঢোকার চেষ্টা করে, কিন্তু পানির প্রচন্ড চাপে তার নাক থেকে রক্ত বের হতে থাকে। যদি সে একবার নিঃশ্বাস গ্রহণ করে তাহলে সে সঙ্গে সঙ্গেই মারা যাবে। অবশেষে নতুন কক্ষে পৌঁছে জোনাস অচেতন হয়ে পড়ে। চোখ খুলতে জোনাস সামনে মন্টেসকে দেখতে পায়। একসময় জোনাসই মন্টেসকে সমুদ্র দূষণ ও চোরাচালানের অপরাধে আইনের হাতে তুলে দিয়েছিল। সেই পুরনো প্রতিশোধ নিতেই মন্টেস জোনাসকে ছুরি দিয়ে মারতে যায়, কিন্তু দ্রুত প্রতিরোধ করে জোনাস তাকে অজ্ঞান করে দেয়। এরপর সে দরজা খুলে বাকি সবাইকে কক্ষ থেকে বের করে আনে। সবাই অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। গোপন ঘাঁটি থেকে বের হওয়ার জন্য তারা মন্টেজের সাবমারিনটি ব্যবহার করতে চায়, কিন্তু সমস্যা হলো সাবমারিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আর প্রতিরক্ষা সিস্টেমও নষ্ট হয়ে গিয়েছে। যদি মেগাডন এটিকে আঘাত করে তবে সবাই সঙ্গে সঙ্গে মারা যাবে। এই কারণে জিয়ামিং ঘাঁটির সব লাইট জ্বালিয়ে দেয়। আলো দেখে মেগাডনগুলো সম্পূর্ণ ঘাঁটির দিকে ছুটে আসে। এই সুযোগে জোনাসদের টিম সাবমারিনটি চালিয়ে নিরাপদে মারিনা ট্রেঞ্চ থেকে উপরে উঠতে শুরু করে, কিন্তু ট্রেঞ্চের বিশাল ফাটলটি এখনো বন্ধ হয়নি। সেই গর্ত দিয়ে এক বিশাল অক্টোপাস বের হয়ে আসে। অন্যদিকে মন্টেজও কোনোভাবে একটি এয়ার বেলুনের সাহায্যে উপরে উঠতে শুরু করে। এদিকে মানাওয়ান রিসার্চ সেন্টারে হিলারি তার কয়েকজন সশস্ত্র গুন্ডা পাঠায়, যেন তারা পুরো গবেষণা কেন্দ্র দখল করে নিতে পারে। গুন্ডারা কেন্দ্রের সব কর্মচারীকে বন্দি করে একটি রুমে আটকে রাখে। ম্যাক এবং ডিজে সিসিটিভি ব্যাকআপ ফাইল চেক করে জানতে পারে গবেষণা কেন্দ্রে থাকা গুপ্তচরটি আসলে জ্যাজ। ঠিক তখনই জ্যাজ কয়েকজন গুন্ডা নিয়ে তাদেরকে ধরতে আসে। ম্যাক ও ডিজে পরিকল্পনা করে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরে গুন্ডারা তাদেরকে ধরে ফেলে। গুন্ডারা যখন তাদেরকে ধরে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই জোনাস ও জিয়ামিং সেখানে এসে গুন্ডাদেরকে মেরে ম্যাক ও ডিজেকে উদ্ধার করে। এদিকে মন্টেজও মানাওয়ান রিসার্চ সেন্টারে পৌঁছে যায়। এখানে প্রকাশ পায় জ্যাজ হলো মন্টেজের গার্লফ্রেন্ড এবং পার্টনার। মন্টেজ জানায় জোনাসের পুরো টিম ইতিমধ্যেই এখানে চলে এসেছে। এই কথা শুনে জ্যাজ সব গুন্ডাদেরকে জোনাসদের খুঁজতে বের করে মেরে ফেলার নির্দেশ দেয়। জোনাস ও তার দল দ্রুত একটি ছোট নৌকা নিয়ে পালাতে চায়, কিন্তু সমুদ্রে দেখা যায় তিনটি মেগালডন ইতিমধ্যেই উপরে উঠে এসেছে এবং তাদের দিকে ছুটে আসছে। একদিকে ভয়ানক মেগালডন, অন্যদিকে জ্যাসের পাঠানো গুন্ডারা। কোনো উপায় না দেখে জোনাস নৌকার ইঞ্জিন বন্ধ করে আস্তে আস্তে এখান থেকে সরে যেতে শুরু করে। অন্যদিকে জ্যাস হিলারির সঙ্গে মোবাইলে কথা বলছিল। ঠিক তখনই একটি বিশাল মেগালডন মানাওয়ান রিসার্চ সেন্টারের কাজ ভেঙে ভেতরে ঢুকে জ্যাসকে এক ঝটকায় গিলে ফেলে। মন্টেজ কোনোভাবে প্রাণ নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। গুন্ডারা নৌকা চালিয়ে জোনাসের দিকে ছুটে আসে, কিন্তু তার আগেই মেগালডনগুলো তাদের নৌকায় আক্রমণ করে সবাইকে গিলে ফেলে। সুযোগ বুঝে জোনাস নৌকার ইঞ্জিন চালু করে আর সবাই মিলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ছোট নৌকায় করে তারা বেশি দূর যেতে পারবে না, তাই সবাই সিদ্ধান্ত নেয় কাছের একটি দ্বীপে পৌঁছাবে, যেটাকে বলা হয় ফান আইল্যান্ড। পথে জোনাস দ্রুত কিছু বোমা ও বিস্ফোরক অস্ত্র তৈরি করতে থাকে, যেগুলো মেগালডনকে মারতে সাহায্য করবে। এইদিকে সেই বিশাল অক্টোপাসটি ফান আইল্যান্ডে একটি ছোট জাহাজে আক্রমণ চালায়। চোখের পলকে অক্টোপাসটি তার বিশাল সুর দিয়ে জাহাজটিকে ডুবিয়ে দেয় এবং জাহাজে থাকা সবাইকে এক এক করে মেরে ফেলে। মন্টেজ তার গুন্ডাদের নিয়ে ফান আইল্যান্ডে পৌঁছে যায়। কিছুক্ষণ পর হেলিকপ্টারে করে
হিলারিও সেখানে চলে আসে। হিলারি মন্টেসকে বলে, জোনাস আর তার টিমকে শেষ করে দাও, কাজটা করতে পারলে তোমাকে অনেক টাকা দিব। এদিকে জোনাস ও তার টিম দ্বীপে পৌঁছে যায়। তারা দ্রুত সৈকতে থাকা মানুষদের পানির বাইরে আসতে বলে, কিন্তু কেউ তাদের কথা শোনে না। ঠিক তখনই দ্বীপের চারিদিকে ছোট ছোট প্রাগৈতিহাসিক ডাইনোসরগুলো আক্রমণ শুরু করে। স্পষ্ট বোঝা যায় মারিনা ট্রেঞ্চের সেই গর্ত দিয়ে সেই প্রাণীগুলো উপরে উঠে এসেছে। গুন্ডারা ভয় পেয়ে গুলি চালাতে শুরু করে। মন্টেস হিলারিকে দ্রুত হেলিকপ্টারে ফিরে যেতে বলে। গুলি চলা শুরু হতেই দ্বীপের সাধারণ মানুষ চারিদিকে ছুটোছুটি শুরু করে। এমন সময় সমুদ্রে 3টি মেগালডন দ্বীপের খুব কাছে চলে আসে এবং পানিতে থাকা মানুষদের উপরে হিংস্র আক্রমণ চালায়। অনেক মানুষ প্রাণ হারায়। জোনাস মেইনকে নিরাপদ একটি জায়গায় রেখে বোমাগুলো ঘাড়ে নিয়ে একটা স্পিড বোট নিয়ে মেগালডনের দিকে ছুটে যায়। অন্যদিকে সেই ডাইনোসরগুলো অনেক গুন্ডাদেরকে মেরে ফেলে, এমনকি হেলিকপ্টারে থাকা অবস্থায় হিলারিকেও ধরে টেনে নিয়ে যায়। এভাবেই হিলারির ভয়ানক মৃত্যু ঘটে। ডিজে আর রিগার্স দ্বীপের ভেতরে ঘুরে স্যাটেলাইট ফোন খুঁজছিল। মৃত গুন্ডাদের একজনের কাছ থেকে তারা ফোনটি পেয়ে যায়, কিন্তু তখনই ডাইনোসরগুলো সেখানে উপস্থিত হওয়ার কারণে তারা প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালায়। জিয়ামিং এবং ম্যাক মেগালডনকে মারার জন্য দ্বীপের ভিতরে বিস্ফোরক খুঁজতে শুরু করে। অবশেষে তারা একটি বেসমেন্টে অ্যামোনিয়াম নাইট্রেট খুঁজে পায়, যেটা শক্তিশালী বোমা বানাতে কাজে লাগে। ঠিক তখনই গুন্ডারা বেসমেন্টে ঢুকে পড়ে এবং সবাইকে বন্দি করে ফেলে। কিছুক্ষণ পর রিগার্স ও ডিজেও সেখানে ঢুকে যায়। গুন্ডারা সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। ঠিক সেই মুহূর্তে জিয়ামিং বুদ্ধি করে বেসমেন্টের একটি শাটার খুলে দেয়। শাটার খুলতে ছোট্ট ডাইনোসরগুলো ভিতরে ঢুকে গুন্ডাদেরকে আক্রমণ করে। সেই ফাঁকে জিয়ামিং, ম্যাক, রিগার্স এবং ডিজে অ্যামোনিয়াম নাইট্রেট ভর্তি একটি ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জিয়ামিং ডিজেকে বলে, দ্রুত ইমার্জেন্সি নাম্বারে কল করো আর হেল্প চাও। ডিজে ইমার্জেন্সি নাম্বারে কল করে সাহায্য চায়। এরপর জিয়ামিং ও ম্যাক মেগালডনগুলোকে মারার জন্য হেলিকপ্টার খুঁজতে শুরু করে। তারা হেলিকপ্টারের কাছে পৌঁছে যায়, কিন্তু সমস্যা হলো হেলিকপ্টারের কাছে সেই প্রাণীগুলো বসেছিল। সেই প্রাণীগুলোকে ফাঁকি দিয়ে তারা হেলিকপ্টারে উঠে যায়, কিন্তু দেখা যায় হেলিকপ্টারে পেট্রোল নেই। জিয়ামিং দ্রুত হেলিকপ্টার থেকে নেমে পেট্রোলের পাইপটি হেলিকপ্টারে ঢুকিয়ে দেয়। হেলিকপ্টারে পেট্রোল ভরে গেলে ম্যাক হেলিকপ্টারটিকে চালু করে, কিন্তু পেট্রোলের পাইপের টানে জিয়ামিং নিচে পড়ে যায়। ছোট্ট প্রাণীগুলো তার দিকে ছুটে আসছিল। সে উঠেই সে পাইপ দিয়ে ডাইনোসরগুলোর উপরে পেট্রোল ছিটাতে শুরু করে। ম্যাক সুযোগ বুঝে ফ্লেম গান দিয়ে পেট্রোল ভর্তি জায়গাটিকে আগুন লাগায়। এক বিশাল বিস্ফোরণে অনেক ডাইনোসর মারা যায়। এইদিকে প্রচন্ড কষ্টে জোনাস বোমা ব্যবহার করে একটি বিশাল মেগালডনকে মেরে ফেলে, কিন্তু ঠিক সেই মুহূর্তে মন্টেস একটি বড় জাহাজ নিয়ে জোনাসের দিকে ছুটে আসে। মন্টেস জোনাসকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুড়তে শুরু করে। এদিকে আবার বিশাল মেগালডনও জোনাসের পিছু নিতে থাকে। অন্যদিকে হেলিকপ্টারে থাকা জিয়ামিং অ্যামোনিয়াম নাইট্রেট দিয়ে একটি শক্তিশালী বোমা তৈরি করে। ঠিক তখনই নিচে পানিতে সে দেখতে পায় মেইন একটি মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু সেখানে সে ভয়ঙ্কর অক্টোপাসটি আক্রমণ শুরু করে। জিয়ামিং তার ভাগ্নিকে বাঁচানোর জন্য 1 সেকেন্ডও দেরি না করে সে হেলিকপ্টার থেকে নিচে ঝাঁপ দেয়। অক্টোপাসটিও তার বিশাল সুর দিয়ে হেলিকপ্টারটিকে জড়িয়ে ধরে এক ঝটকায় সমুদ্রে আছড়ে ফেলে দেয়। এদিকে জোনাস অল্পের জন্য মেগালডনের মুখ থেকে বাঁচে। ঠিক তখনই মন্টেস তার জাহাজ থেকে নেমে জোনাসের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে শুরু হয় হিংস্র হাতাহাতি। জোনাস মন্টেসের হাত থেকে বন্দুক কেড়ে নেয়। সে দেখতে পায় পেছনে মেগালডন দ্রুত এগিয়ে আসছে, তাই সে বন্দুকটি ছুঁড়ে ফেলে দেয়। মন্টেস আরেকটি বন্দুক বের করে জোনাসকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু জোনাস দ্রুত তাকে লাথি মেরে পানিতে ফেলে দেয়। আর মুহূর্তে সে বিশাল মেগালডন মন্টেসকে পুরোপুরি গিলে ফেলে। অন্যদিকে জিয়ামিংকে অক্টোপাস পানির নিচে টেনে নিয়ে যায়। জিয়ামিং বোমাটিকে অক্টোপাসের শরীরে আটকে দিতে সক্ষম হয়। এক বিশাল বিস্ফোরণ ঘটে, কিন্তু অবাক করার মতো ব্যাপার, অক্টোপাসে তাতে কিছুই হয় না। অক্টোপাসটি জিয়ামিংকে চেপে ধরে মেরেই ফেলছিল। ঠিক তখনই সমুদ্রের গভীর থেকে উঠে আসে হাইকি। শুরু হয় দুই দৈত্যের লড়াই। হাইকি অক্টোপাসটিকে মেরে পুরোটাই গিলে ফেলে। জিয়ামিং কোনো মতে সেখান থেকে বেঁচে যায়। এদিকে জিয়ামিং হেলিকপ্টারের দিকে ছুটে যায়, কারণ ম্যাক এখনো সেখানে বন্দি অবস্থায় আছে। ঠিক তখনই জোনাস আরেকটি মেগালডনকে তাদের দিকে ছুটে আসতে দেখে। সে পানিতে থাকা হেলিকপ্টারের ভাঙ্গা পাখা তুলে পানিতে জোরে জোরে আঘাত করতে শুরু করে। কম্পনের শব্দে মেগালডন ঠিক সেই দিকে ছুটে যায়, এবং যখন মেগালডন লাফিয়ে উঠে আক্রমণ করতে আসে, জোনাস পাখাটিকে খাড়া করে ধরে। ধারালো পাখাটি মেগালডনের শরীর ভেদ করে ঢুকে যায়, আর মেগালডন সেখানেই মারা যায়। এরপর জোনাস, ম্যাক এবং জিয়ামিং সাঁতার কেটে দ্বীপের দিকে ফিরছিল। ঠিক তখনই হাইকি তাদের দিকে ছুটে আসে। তারা ভাবে এবার তাদের খেলা শেষ, কিন্তু জিয়ামিং আবারও পানির নিচে ডুব দিয়ে তার তৈরি ছোট্ট যন্ত্রটি ব্যবহার করে হাইকিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়। আর অবিশ্বাস্যভাবে হাইকি দিক বদলে অন্যদিকে চলে যায়। উপরে উঠে তারা দেখে হাইকি দূরে একটি ডলফিনের ঝাঁকের দিকে চলে যাচ্ছে। জোনাস হেসে বলে, তুই আজ কপাল গুনে বেঁচে গেলি।
নাইলে হাইকি তোকে ভাজা বানিয়ে খেত। তারা দ্বীপে পৌঁছায় আর কিছুক্ষণ পর উদ্ধারকারী হেলিকপ্টার এসে সবাইকে নিরাপদে নিয়ে যায়। আর সমুদ্রের গভীরে হাইকি এখনো ঘুরে বেড়াচ্ছে। এভাবে এক দুর্দান্ত টুইস্টের মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম আরো দুর্দান্ত মুভির এক্সপ্লেনেশন পেতে বাংলা মুভি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন গল্প নিয়ে।